হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। দেখো, লেখা রয়েছে ক্লাস 5। আজকে কিন্তু আমরা পলিটি থেকে 5 নাম্বার ক্লাস সম্পর্কে আলোচনা করব। এটা কোন 5 নাম্বার ক্লাস? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে পেপারগুলোতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেটার 5 নাম্বার ক্লাস। মানে আজকের এই ক্লাসটা হয়ে গেলে 125টা প্রশ্ন কিন্তু আমাদের আলোচনা করা হবে, যেগুলো কিনা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। আর তোমরা যারা এখনো জানো না যে আমাদের ওয়েবসাইট www.5erpathshala.com এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু মক টেস্ট নেওয়া হয় এসএসসি জিডি 2025 কে লক্ষ্য রেখে। ঠিক আছে, অবশ্যই তোমরা সেই মক টেস্ট অ্যাটেন্ড করবে। মক টেস্ট অ্যাটেন্ড করলে বুঝতে পারবে যে তোমাদের এখনো খামতিটা কোথায় রয়েছে। আর হাতে 15 থেকে 20 দিন সময় রয়েছে। অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও। এমনকি তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই মক টেস্টের খবরটাও পৌঁছে দাও, যাতে তারা এই pacherpathshala.com এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাটা দিতে পারে। আর এটা পরীক্ষাটা তোমরা কিভাবে দিবে, কিভাবে লগ ইন করবে, অবশ্যই চ্যানেল ভিজিট করো, তোমরা দেখতে পারবে ভিডিও তৈরি করা আছে তোমরা কিভাবে লগ ইন করবে। ঠিক আছে, আর এই পরীক্ষাটা যে তোমরা দেবে তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে সোমবার সকাল 10টার মধ্যে। ঠিক আছে, তোমাদের র্যাঙ্কও কিন্তু তোমরা দেখতে পারবে সোমবার সকাল 10টার মধ্যে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তার আগে আমরা এখন রুটিনটা দেখে নিব। দেখো রুটিনটা কি রয়েছে। সপ্তাহে প্রত্যেক দিনই ক্লাস রয়েছে, সেটা তোমরা সকলেই জানো আশা করা যায়। শুক্রবার সকালে কোনো ক্লাস থাকে না, কিন্তু সন্ধ্যায় থাকে 7টায় পলিটি ক্লাস থাকে, তাই তো এখন যেটা চলছে। দেখো এছাড়াও আমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সোমবার সকাল 9টায়, আর মঙ্গলবার সন্ধ্যে 7টায় কিন্তু অর্থনীতি থাকে। ঠিক আছে, এই ক্লাসগুলো ছাড়াও দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটিক জিকের ক্লাস হয়, জিকে ক্লাস হচ্ছে, ইতিহাস ভূগোলে, হিন্দি হচ্ছে, রিজনিং হচ্ছে, অঙ্ক হচ্ছে, তাই তো প্রত্যেকটা ক্লাসই করানো হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো এখনো যারা দেখো না অবশ্যই শেষ কটা দিন দেখে নেবে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। ভারতীয় সংবিধানে 14 থেকে 18 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন অধিকার সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে? অর্থাৎ এই যে 14 থেকে 18 নম্বর যে অনুচ্ছেদ আছে, 14 থেকে 18 নম্বরে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার, বিতে দেখো রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, সিতে রয়েছে সমতার অধিকার, আর ডিতে রয়েছে স্বাধীনতার অধিকার। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, সমতার অধিকার, অর্থাৎ সবার মধ্যে সমান অধিকার, এই এটার কথা কিন্তু বলা রয়েছে। এছাড়াও ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা কিন্তু বলা হচ্ছে অনুচ্ছেদ 25 থেকে 28-এর মধ্যে। এরপর দেখো শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কিন্তু বলা হয়েছে 23 থেকে 24 নম্বর ধারার মধ্যে। এরপর সমতার অধিকার অনুচ্ছেদ থেকে 14 থেকে 18-এর মধ্যে কিন্তু আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এটা আমরা বললাম 14 থেকে 18, তাই তো এটা সমতার অধিকার। এরপরে স্বাধীনতার অধিকার কিন্তু আলোচনা করা রয়েছে দেখো 19 থেকে 22-এর মধ্যে। এখানে 4টা আলোচনা করার 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের বিরুদ্ধেই বলা রয়েছে, 4টা অপশনের সাপেক্ষে বলা রয়েছে, প্রত্যেকটারই অনুচ্ছেদগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না সংবিধানের কত নং ধারায় আলোচনা করা রয়েছে? দেখো একটু আগে বা 1 নম্বর প্রশ্ন দেখলাম ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে অনুচ্ছেদ 25 থেকে 28-এর মধ্যে। ঠিক আছে, এবার একই রকম টাইপের প্রশ্ন, ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না সংবিধানের কত নং ধারায় আলোচনা করা রয়েছে? তাহলে এটার ক্ষেত্রে অপশনগুলো দেখে নাও, 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 27 নম্বর ধারা আর 28 নম্বর ধারা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 27 নম্বর ধারা বলা রয়েছে যে কোনো ধর্মীয় ক্ষেত্রে জোর করে চাঁদা আদায় করা যাবে না, যার যতটা ইচ্ছা সামর্থ্য অনুযায়ী সে কিন্তু চাঁদা দিতে পারে। নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্যসভার অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস প্রিসাইডিং অফিসারকে, রাজ্যসভার প্রিসাইডিং অফিসার পদে কে থাকে পদাধিকার বলে? অপশন এতে রয়েছে প্রধানমন্ত্রী, বিতে উপরাষ্ট্রপতি, সিতে স্পিকার, ডিতে রাষ্ট্রপতি। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন
বি উপরাষ্ট্রপতি। দেখো ভারতের উপরাষ্ট্রপতি ভারতের সংবিধান অনুসারে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি। আচ্ছা, প্রথম প্রধান ব্যক্তি কে? অবশ্যই রাষ্ট্রপতি। তিনি পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে, পদাধিকার বলে। ভারতের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে, 35 বছর বয়স্ক এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। একজন ব্যক্তি যদি উপরাষ্ট্রপতি হতে চায় তাহলে তাকে কি অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছর বেশি বয়স হতে হবে বা 35 বছর বয়স হতে হবে, আর কি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার ক্ষমতা থাকতে হবে বা সের জন্য তাকে উপযুক্ত হতে হবে। রাজ্যসভার সদস্যের জন্য যদি সে উপযুক্ত হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু উপরাষ্ট্রপতি পদের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। কত সালে সুপ্রিম কোর্টের রিপোর্টের উপর ভিত্তি করে ভারতীয় সংবিধান মৌলিক অধিকারগুলি যুক্ত করা হয়? মৌলিক অধিকার, ঠিক আছে, এটা যুক্ত করা হয় 1945 সাল, 1947 সাল, 1950 সাল, নাকি অপশন ডি 1955 সাল? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 1945 সাল। 1945 সালের সুপ্রিম কোর্টের রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে কিন্তু মৌলিক অধিকারগুলিকে কিন্তু যুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী প্রথম কত সালে করা হয়েছিল? অর্থাৎ জানতে চাওয়া হয়েছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল। অপশন এ তে রয়েছে 1954 সালে, বিতে 1955 সালে, সিতে 1959 সালে, আর ডিতে রয়েছে 1951 সালে। তাহলে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কিন্তু হয়েছিল অপশন ডি 1951 সালে। দেখো ভারতের সংবিধানের প্রথম সংশোধনী 1951 সালে, এটা তো অলরেডি আমরা আলোচনা করলামই প্রথম লাইনটা। পরেরটা দেখো রয়েছে প্রথম সংশোধনী ভারতীয় সংবিধানের নবম তফসিলে যোগ করা হয়। নবম তফসিলে তারা যোগ করা হয়েছিল। এটি বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে, অর্থাৎ মতামত প্রকাশ বা বাক স্বাধীনতাটাকে কিন্তু সীমিত করেছে, ঠিক আছে। এরপরে দেখো কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানান? আচ্ছা, সংগঠন অর্থাৎ ভারতের যে গণপরিষদ যে থাকবে সংবিধান রচনার জন্য যে গণপরিষদের ভূমিকা দরকার, এটা প্রথম কোন বলতে পারো যে সংগঠন বলেছিল? আচ্ছা, অপশন এতে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, সি স্বরাজ্য পার্টি, আর ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল। এই স্বরাজ্য দলই তাহলে সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠনের দাবি জানায়, ঠিক আছে। কিন্তু ব্যক্তি সাপেক্ষে যদি হয় তাহলে কিন্তু এম এন রায়, ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায় কিন্তু প্রথম কি এই গণপরিষদ গঠনের দাবি জানায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? অপশন এ 1932 সালে, বি 1922 সালে, সি 1952 সালে, আর ডি 1942 সালে। তাহলে ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1942 সালে কিন্তু ক্রিপস মিশন ভারতে আসে। দেখো ভারতের সংবিধানের উপর ব্রিটিশ সরকারের ঘোষণার বিষয়ে সমস্ত দলের প্রতিনিধিত্ব ভারতীয় নেতাদের সাথে আলোচনা করার উদ্দেশ্যে কিন্তু ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন ভারতে আসার সময় সেখানকার লর্ড লিনলিথিঙ্গো ভাইসরয় ছিলেন, ঠিক আছে। 1942 সালে ক্রিপস মিশনের ভারত আসার কালে উইনস্টন চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন। এবার যদি প্রশ্ন আসে যে ক্রিপস মিশন যখন ভারতে আসে সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে হয়ে যাবে কি উইনস্টন চার্চিল, ঠিক আছে। আর সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথিঙ্গো কিন্তু ভাইসরয় ছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রধানমন্ত্রী কোন দেশের সংবিধান থেকে নেওয়া আছে? অর্থাৎ ভারতের সংবিধানের যে প্রধানমন্ত্রীর যে কনসেপ্টটা আছে বা প্রধানমন্ত্রী পদটা আছে সেই পদের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এতে রয়েছে ব্রিটেন, বিতে অস্ট্রেলিয়া, সিতে আয়ারল্যান্ড, ডিতে জার্মানি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ব্রিটেন। অর্থাৎ এই যে ভারতীয় সংবিধানের প্রধানমন্ত্রী ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানে বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে, ঠিক আছে, বিভিন্ন উপায়ে তাহলে সরকারের যে ক্ষমতাগুলো আছে সেটাকে সীমিত করে। আচ্ছা, সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নির্দিষ্ট কিছু লঙ্ঘন করার জন্য নির্দিষ্ট করা যা আমাদের সকল নাগরিক হিসেবে আছে এবং যা কোনো সরকারকে কখনোই অনুমতি দিত করা যায় না। অপশন এতে রয়েছে মৌলিক অধিকার, বিতে রয়েছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, সিতে রয়েছে অর্থনৈতিক কর্তব্য, ডিতে রয়েছে মৌলিক কর্তব্য। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মৌলিক অধিকার। দেখো লেখাটা অনেকটাই ছোট, কারণ একটা স্লাইডের মধ্যে হচ্ছিল না, সেই জন্য লেখার সাইজটা একটু ছোট করে দেওয়া হয়েছে। মৌলিক অধিকার ধারণাটি ব্রিটিশ আইন কাঠামো থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে।
আচ্ছা, যা ব্যক্তি স্বাধীনতা সুরক্ষার উপর জোর দেয়। 6টি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে 6টি দেখো আলোচনা করা আছে। সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, আর হলো সাংবিধানিক প্রতিকারের অধিকার। এই যে টোটাল এই 6টি কিন্তু আলোচনা করা আছে মৌলিক অধিকার, ঠিক আছে। এবার দেখো ভারতীয় সংবিধানের 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে, ঠিক আছে। 12 থেকে 35টা অনুচ্ছেদের মধ্যে আমরা মৌলিক অধিকারগুলো পড়েছি, এটা আমরা জানি, তাই তো। নেক্সট দেখো, নিচের কোন সাংবিধানিক সংশোধনী শিক্ষার অধিকার প্রদান করেছিল? শিক্ষার অধিকারটা প্রদান করেছিল কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? অপশন এতে রয়েছে 88তম সংশোধনী, বিতে রয়েছে 89তম সংশোধনী, সিতে রয়েছে 87তম সংশোধনী, আর ডিতে রয়েছে 86তম সংশোধনী। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, 86তম সংশোধনী কিন্তু শিক্ষার অধিকার প্রদান করেছিল। দেখো 2002 সালে ভারতের সংবিধানের 86তম সংশোধনী সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার প্রদান করে। সংশোধনীটি 21 এ অনুচ্ছেদে সন্নিবেশিত করেছে, যা 6 থেকে 14 বছরের শিশুদের জন্য শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে কিন্তু করেছে বা একটা রেখেছে। 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার জন্য একটা শিক্ষার অধিকারটাকে রাখা হয়েছে, যেটা কিন্তু কি আছে 21 এতে রয়েছে 86তম সংশোধনী, তাই তো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লেগেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা বহুবার এই প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাও করেছো। অপশন এতে রয়েছে 1 বছর 10 মাস 17 দিন, 2 বছর 11 মাস 19 দিন, 2 বছর 11 মাস 18 দিন, অপশন ডি 3 বছর 11 মাস 17 দিন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 2 বছর 11 মাস 18 দিন কিন্তু ভারতীয় সংবিধানটা রচনা করতে বা সম্পূর্ণ করতে সময় লেগেছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ গণপরিষদ যে গঠন করা হবে তার জন্য যে ভোটটা, যে নির্বাচনীটা, সেটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে? জুলাই 1946, মে 1946, এপ্রিল 1946, নাকি ডি মার্চ 1946? দেখো প্রত্যেকটাই 1946 রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, জুলাই 1946 কিন্তু গণপরিষদ নির্বাচনের জন্য, গণপরিষদ গঠনের জন্য কিন্তু নির্বাচনই অনুষ্ঠিত হয়েছিল। দেখো 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীন 1946 জুলাই মাসে কিন্তু গণপরিষদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সদস্যরা কিন্তু তাহলে প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা, প্রাদেশিক আইন পরিষদের সদস্যদের দ্বারা কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্বের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটার পদ্ধতির মাধ্যমে বা ভোট দান পদ্ধতির মাধ্যমে কিন্তু তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। শুরুতে গণপরিষদে 389 জন সদস্য ছিল, তারপর দেশ ভাগ হয়ে ভারত ও পাকিস্তানের পর এই সংখ্যা এসে দাঁড়ায় কতজন? 299 জন। দেশ ভাগ হয়ে যায়, অর্থাৎ মুসলিম লীগ তখন কিন্তু গণপরিষদ ত্যাগ করে, সেই মুহূর্তে কিন্তু গণপরিষদের সদস্য সংখ্যা হয়ে যায় 299 জন। কিন্তু শুরুতে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। নেক্সট প্রশ্ন দেখো, নির্দেশামূলক নীতি কে নোবেল ফিচার্স বলে বর্ণনা করেছেন? জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, সি কেটি শাহ, ডি উপরের সবকটি ভুল। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, বি.আর. আম্বেদকর। তাহলে তিনি কিন্তু নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে কিন্তু উল্লেখ করেছেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশ রাজ্যনীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? রাজ্যনীতির নির্দেশমূলক নীতি দেখো পার্ট 2, পার্ট 4, পার্ট 1, পার্ট 5। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পার্ট 4। অনুচ্ছেদ 34 থেকে 51 অনুচ্ছেদের অধীন প্রদত্ত নির্দেশমূলক নীতি প্রয়োগ সম্পর্কে কথা বলা আছে, ঠিক আছে। এই নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি সম্পর্কে কিন্তু বলা রয়েছে এই 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংবিধানে সংশোধনের সাথে সম্পর্কিত? সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত নিম্নের কোন ভাগটি? আচ্ছা, এই প্রশ্নটা এমনকি এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের চেনা মনে হচ্ছে, এগুলো আগেও কিন্তু বিভিন্ন শিফটে দেখো কমন চলে আসছে, ঠিক আছে প্রশ্নগুলো। আচ্ছা, ভাগ 21, ভাগ 19, ভাগ 20, ভাগ 22। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, ভাগ 20। সংবিধান সংশোধনী বলতে উদ্দেশ্যের জন্য নির্ধারিত পদ্ধতি অনুসারে সংবিধানের কোনো বিধানের সংযোজন, পরিবর্তন বা রদ করার মতো পরিবর্তন করার প্রক্রিয়াকে বোঝায়।
আচ্ছা, যখনই এই যে সংবিধান সংশোধনী করা হয়, সংশোধনী মানে কি? কোনো কিছু নতুন কিছু সংযোজন করা, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, তাই তো? এই তো সংযোজন। এই যে দেখো বলা হয়েছে সংযোজন বা পরিবর্তন বা ওটাকে বাতিল করে দেওয়াকে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? 16 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করার কথা কোন আইনে প্রথম উল্লেখ করা হয়? সাম্প্রদায়িকতার ভিত্তিতে। অপশন এ ভারতীয় পরিষদ আইন 1909, চার্টার আইন 1813, ভারত শাসন আইন 1935, নাকি অপশন ডি ভারতীয় স্বাধীনতা আইন 1947। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারতীয় পরিষদ আইন 1909। তাতেই কিন্তু বলা হয়েছে কি সাম্প্রদায়িকতার ভিত্তিতে কিন্তু নির্বাচন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 2023 সাল অনুযায়ী 51 অনুচ্ছেদে অন্তিম মৌলিক কর্তব্যটি কবে সংযুক্ত করা হয়েছিল? অর্থাৎ 2023 সাল অনুযায়ী আমাদের যে মৌলিক কর্তব্যগুলো আছে 11টি, অর্থাৎ 11 নাম্বারটি কবে যুক্ত করা হয়েছিল? 2012 সালে, 2022 সালে, 2002 সালে, নাকি 2000 সালে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 2002 সালে। দেখো ভারতের সংবিধানে 51 ধারায় শেষ মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছিল। এই সংশোধন ক্লাস কে যুক্ত করে, যা বলে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে সন্তান বা ওয়ার্ডের জন্য শিক্ষার সুযোগ করে দেওয়া প্রত্যেক মা বাবার অভিভাবকের কর্তব্য, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, চক্রবর্তী রাজা গোপালাচারী কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, বি নাম্বার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অপশন সি এ ও বি উভয়, আর ডিতে রয়েছে উপরে কোনোটিই নয়। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি এ ও বি উভয়, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে এ আর বি দুটোই। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না? এটা 4 নাম্বার শিফটের যে 4 নাম্বার যে সেটটা করেছিলাম সেটাতেও হয়তো আছে এই প্রশ্নটা। ধারা 14তে বলা রয়েছে, ধারা 18তে, ধারা 16তে, নাকি ধারা 20তে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ধারা 20তে। কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হলেও, ঠিক আছে, অভিযুক্ত করা আইনের লঙ্ঘন ব্যতীত কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না এবং আইনের অধীনে প্রযোজ্য হতে পারে এমন শাস্তির চেয়ে বেশি দণ্ডে দণ্ডিত হবে না। অর্থাৎ যে দোষ করেছে সেই দোষের জন্য যেই শাস্তি, সেই শাস্তিটাই তাকে দেওয়া যাবে, তার থেকে বেশি শাস্তি কিন্তু তাকে দেওয়া যাবে না, ঠিক আছে? দেখো অপরাধ কমিশনের সময় একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ একবার যদি কোনো একটা অপরাধ করে থাকে সেই অপরাধের জন্য একবারই তাকে কিন্তু শাস্তি দেওয়া যাবে, ওই একটা অপরাধের জন্য দ্বিতীয়বার তাকে কিন্তু আর শাস্তি দেওয়া যাবে না, এটা বলা রয়েছে ধারা 20। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? কি কোন দেশের? অপশনের দরকারই নেই, তাই না? অপশন তাহলে কি হয়ে যাবে? অপশন ডি হবে ভারতে। দেখো কত বড় কিছু দেওয়া রয়েছে, এখানে প্রচুর প্রশ্ন এখানকার মধ্যে কমন আসে, ঠিক আছে? দেখো ভারতের সংবিধান হলো বিশ্বের যে কোনো সার্বভৌম দেশের থেকে দীর্ঘতম লিখিত সংবিধান, যেখানে 12টি তফসিল সহ 25টি অংশ এবং 438টি ধারা রয়েছে। ভারতের সংবিধানের মূলত 395টি ধারা ছিল, বর্তমানে সংবিধানে 470টি ধারা রয়েছে। ভারতীয় সংবিধানে মূলত ইংরেজিতে লেখা হয়েছিল। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তিনি কিন্তু এই ভারতীয় সংবিধানটা হাতে লিখেছিলেন। তারপর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানকে জনক বলা হয়, তাই তো? ভারতীয় সংবিধান 1949 সালে 26শে নভেম্বর কি হয় গৃহীত হয় এবং এরপর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু ভারতীয় গণপরিষদ কি হয় কার্যকরী হয়েছে। তো অবশ্যই এই যে 20 নম্বর প্রশ্ন, এর থেকে তোমরা না হলেও 10টা থেকে 15টা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এর একটা স্ক্রিনশট করে রাখবে বা প্রত্যেকটা লাইন ভালো মতন করে পড়বে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি মৌলিক কর্তব্য নয়? জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি সংরক্ষণ করা। বিতে রয়েছে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার। সিতে রয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে পড়াশোনার ব্যবস্থা করা, বাবা মা বা অভিভাবকের দায়িত্ব। ডিতে রয়েছে দেশকে রক্ষা করা এবং দেশের প্রয়োজনে ডাক পড়লে জাতীয় পরিষেবা প্রদান করা। তাহলে আমরা দেখে বুঝলাম এই যে অপশন এ যেটা রয়েছে এটাও ঠিক, জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি সংরক্ষণ করা। সিতে যেটা রয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুকে পড়াশোনার ব্যবস্থা করা, বাবা মা বা অভিভাবকের দায়িত্ব, এটাও সঠিক। ডিতে রয়েছে দেশকে রক্ষা করা এবং দেশের প্রয়োজনে ডাক পড়লে জাতীয় পরিষেবা প্রদান করা, এটাও সঠিক।
তাহলে কোনটা না, এটা অপশন বি হওয়ার কথা। দেখো অ্যান্সার কিন্তু রয়েছে অপশন বি। বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, এটা কিন্তু কি মৌলিক কর্তব্য না, এটা কিন্তু কি মৌলিক অধিকার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অনুচ্ছেদে রাজ্যসমূহ বিধান পরিষদের বিলোপন বা সৃষ্টির কথা বলা আছে? অনুচ্ছেদ 169, অনুচ্ছেদ 173, অনুচ্ছেদ 165 নাকি অনুচ্ছেদ 161? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অনুচ্ছেদ 169। দেখো অনুচ্ছেদ 169 ভারতের সংবিধান 1950 ধারা 1 এ উল্লেখিত যে কোনো আইন এই সংবিধান সংশোধনের জন্য এই ধরনের বিধান থাকবে, বা সংবিধান সংশোধনের একই ধরনের কিন্তু বিধানটা থাকবে, এটা বলা রয়েছে। দেখো, যা আইনের বিধানগুলিকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় হতে পারে এবং সংসদের মতো সম্পূর্ণ আনুষঙ্গিক বিধানগুলিও থাকতে পারে, এটা বলা রয়েছে কি এই অনুচ্ছেদ 169 ভিত্তি করে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? আচ্ছা, অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু, বিতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, সিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, ডিতে রয়েছে ভীমরাও আম্বেদকর, অর্থাৎ বি আর আম্বেদকর। আচ্ছা দেখো, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। দেখো, রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 তারিখে কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে সহসভাপতি ছিলেন, সেই সময় সহসভাপতি কিন্তু নির্বাচিত ছিলেন কে? হরেন্দ্র কুমার মুখার্জি। সচিদানন্দ সিনহা কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কিন্তু ছিলেন। ঠিক আছে, এটা অবশ্যই দাগ দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন? অপশন এতে রয়েছে রাজ্যসভা, বিতে রয়েছে রাজ্য বিধানসভা, সিতে রয়েছে লোকসভা, আর ডিতে রয়েছে রাজ্য আইন পরিষদ। তাহলে ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার, তাহলে কি এটা হয়ে যাবে রাজ্যসভা। প্রতিষ্ঠিত হয় 3রা এপ্রিল 1952 সালে। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ। ঠিক আছে, রাজ্যসভা উচ্চ কক্ষ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদ অনুসারে একজন নাগরিকের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্য, ঠিক আছে, অপশনে 11টি, বি 10টি, এরা প্রত্যেকটাই টি হয়ে যাবে, ধরে নাও 10টি, 15টি, 5টি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে 11টি। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক দায়িত্ব 4 ভাগে যোগ করা হয়েছিল। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর দ্বারা আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যেটা কি 11তম, যেটা অলরেডি আমরা আগে আলোচনা করেছি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর এই প্রশ্নগুলো সম্পর্কে যদি কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তো সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদেরকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।